এই গল্পটি কাল্পনিক, এটি কোনো ভুল উদ্দেশ্যে নেওয়া উচিত নয়। আরে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, বেটা, তোমার মন কোথায়? নিচে বসে সবজি কাটতে কাটতে মা বলল, তখন আমার মন অন্য কোথাও ছিল। হঠাৎ মন ফেরাতে গিয়ে বললাম, কি বলছিলে মা? তখন মা আবার বলল, আমি বলছিলাম যে আজকাল তোমার কাজ অনেক বেড়ে গেছে মনে হচ্ছে। আমি উত্তর দিয়ে বললাম, হ্যাঁ মা, অনেক বেড়ে গেছে। এখন তো সময় পাওয়া যায় না। তাই এখন আমি গ্রাহকদের ডিমান্ড পূরণ করতে ব্যস্ত আছি। শুধু কিছুদিন অপেক্ষা করো, সব শেষ হয়ে গেলেই আমি তোমাকে ফ্রি পাবি। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম অভয় এবং আজ আমি আপনাদের আমার এবং আমার মায়ের গল্প শোনাতে যাচ্ছি। আমার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ তাদের বিয়ের ৫ম বছরে হয়েছিল। তখন আমার বয়স মাত্র ৪ বছর ছিল এবং আমার মা ছিলেন ২৪ বছরের। তখন আমার নানা আমার মাকে তার দ্বিতীয় বিয়ের জন্য বলেছিলেন, কিন্তু মা তখন স্পষ্টভাবে বিয়ে করতে অস্বীকার করেছিলেন। তখন কোর্টের রায় অনুযায়ী বাবা প্রতি মাসে ১০,০০০ টাকা এবং থাকার জন্য একটি বাড়ি দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের সব প্রয়োজন মিটে যেত। তখন আমরা একটি সোসাইটিতে একটি বেডরুম এবং একটি কিচেনের ফ্ল্যাটে থাকতাম। তখন বাড়িতে শুধু আমি এবং মা ছিলাম, তাই আমরা দুজনেই একে অপরের সাথে কথা বলতাম। আমার মায়ের স্বভাব কিছুটা কঠোর ছিল, কিন্তু আমরা দুজনেই একে অপরের খেয়াল ভালোভাবে রাখতাম। এখন আমার বয়স ২৮ বছর এবং আমার মা ৪৮ বছরের। আমি গ্র্যাজুয়েশনের পর ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেছিলাম এবং একজন বড ডিজাইনার সাথে কাজ শুরু করি। সেখান থেকে অনেক কিছু শেখার পর আমি নিজের একটি সেলাইয়ের দোকান খুললাম, যা ধীরে ধীরে ভালো চলতে শুরু করল। এখন আমার সাথে শুধু টেইলার কাজ করে। একদিন সকালে মা সবজি কাটছিলেন, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, অভয়, তুমি কোন ধরনের কাপড় বানাও? আমি বললাম, সব ধরনের কাপড়। কেন মা, কেন জিজ্ঞাসা করছ? তিনি বললেন, এমনি। তারপর মা জিজ্ঞাসা করলেন, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, ঘাগরা, চোলি, এসবও বানাও কি? আমি বললাম, হ্যাঁ মা, সব বানাই। তখন মা বললেন, তাহলে তো তোমার সেলাইয়ের দোকানে প্রতিদিন অনেক মহিলা আসে। এতে আমি বললাম, হ্যাঁ মা, ব্যবসা করেছি, তাহলে পুরুষ মহিলা সবাই তো আসবেই। তারপর মা আরও জিজ্ঞাসা করলেন, তাহলে বেটা, মহিলাদের মাপ কে নেয়? কোনো লোক রেখেছ কি? তখন আমি বললাম, হ্যাঁ মা, সব ম্যানেজ হয়ে যায়। আজকাল সব চলে। কিন্তু তুমি এত কেন জিজ্ঞাসা করছ? এতে মা বললেন, আমিও কিছু ব্লাউজ সেলাই করাতে চাই। আমার যে বন্ধু ছিল সে এখন কাজ ছেড়ে দিয়েছে। আমি বললাম, মা, তুমি এতক্ষণ ধরে পাজল কেন বানাচ্ছিলে? যদি তোমার ব্লাউজ বানাতে চাও, তাহলে এতে সমস্যা কি? তুমি তোমার পুরানো ব্লাউজ দিয়ে দাও, আমি টেইলারকে দিয়ে দেব, সে বানিয়ে দেবে, তারপর এনে তোমাকে দিয়ে দেব। এত শুনে মা বললেন, আমার কোনো ব্লাউজ এখন ফিট হয় না, নতুন মাপ নিতে হবে। এতে আমি বললাম, ঠিক আছে মা, আমি টেইলারকে বলে দেব, কাল টেইলার এসে তোমার মাপ নিয়ে নেবে। এখন তো কোনো সমস্যা নেই, তাই না? তখন মা বললেন, বেটা, আমার মনে হয় না যে আমি কোনো অপরিচিত লোককে আমার মাপ নিতে দেব। আমি বললাম, মা, যদি তুমি মাপ না দাও, তাহলে ব্লাউজ কেমন করে সেলাই করবে? তারপর কিছুক্ষণ ভেব ০০ বাজে যখন আমি বাড়ি পৌঁছলাম তখন মা রান্নাঘরে ছিলেন। তিনি আমাকে বললেন, বেটা, এসে গেছিস? সামান নিয়ে এসেছিস? তখন আমি বললাম, হ্যাঁ, সব নিয়ে এসেছি। এখন তুমি দ্রুত তোমার কাজ শেষ করো। কিছুক্ষণ পরে মা আমার কাছে এসে বসলেন এবং অ্যালবাম দেখতে লাগলেন। তখন তিনি হালকা হলুদ রঙের শাড়ি পরেছিলেন এবং তার শাড়ির কাপড় এত পাতলা ছিল যে শরীরের রূপরেখা দেখা যাচ্ছিল। তখন আমি মাকে দেখতে দেখতে হারিয়ে গেলাম। ঠিক তখনই তিনি জোরে বললেন, অভয়, শুনছিস তো? তখন আমি চমকে বললাম, হ্যাঁ, কি হয়েছে মা? তখন মা অ্যালবাম দেখিয়ে বললেন, এত ছোট ব্লাউজ আমি কিভাবে পরতে পারি? আমার এই ডিজাইন পছন্দ না কি? তখন আমি বুঝিয়ে বললাম, আরে, এসব তো শুধু ডিজাইন দেখানোর জন্য। তুমি যেভাবে পছন্দ করো সেভাবে সেলাই করে নিও কি? কিছু বিতর্কের পরে মা রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, চল ভিতরে মাপ নিয়ে নিই কি? তখন আমরা বেডরুমে গেলাম। তারপর আমি মাপ নেওয়ার জন্য টেপ বের করলাম। তখন মা দাঁড়িয়ে বললেন, সঠিকভাবে মাপ নিও, যাতে পরে কোনো সমস্যা না হয়। তখন আমি আমার মায়ের মাপ নেওয়ার জন্য প্রস্তুত হলাম। নিজের মন ও শরীরে পাথর রেখে আমি এই কাজ শুরু করলাম। আমি পুরো চেষ্টা করছিলাম যেন এই কাজ একজন পেশাদার দর্জির মতো করি, কিন্তু এই সময় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ঠিক তখনই মা আরও কাছে এসে আমাকে বললেন, চল, দ্রুত কর, আমার আরও কাজ আছে কি? তারপর আমি মাপ নেওয়া শুরু করলাম এবং প্রথমে মায়ের বাহু, কাঁধ এবং কোমরের মাপ নিলাম। কিছুক্ষণ থেমে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, ব্লাউজের নিচের পাটটি এত ছোট কেন? এতে কি অসুবিধা হয় না?
আমি শুনেছি অনেক মহিলার সেখানে কাপড় কাটতে সমস্যা হয়। তোমার কি কখনো এমন হয়েছে? এতে মা মাথা নিচু করে বললেন, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তারপর আমি বললাম, আমার মনে হয় তোমার জন্য একটু বড় ডিজাইনের ব্লাউজ সেলাই করানো উচিত কি? এতে মা সম্মতি দিলেন এবং আমি আবার মাপ নিতে লাগলাম। আমি গলার মাপ নেওয়া শুরু করলাম, টেপ মায়ের গলার চারপাশে রাখলাম। তখন আমি খেয়াল রাখলাম যেন আমার আঙুল তার ত্বক স্পর্শ না করে এবং তার থেকে 1 ইঞ্চি দূরে থাকে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, গলা এত রাখব নাকি একটু কম বেশি করব? কারণ আমার মায়ের গলা একটু বড় ছিল এবং সেখানে কিছু গভীরতা দেখা যাচ্ছিল। তাই আমি একটু হেসে বললাম, মা, তোমার কি ভালো লাগবে? মা হেসে বললেন, বেটা, তুমি তো এখন এই কাজে দক্ষ হয়ে গেছো। আমি উত্তর দিলাম, মা, তুমি যেমন বলবে আমি তেমনই করব। তারপর মা আবার বললেন, টেপ এত দূরে কেন রেখেছ? এটা সঠিক জায়গায় রাখো, তবেই মাপ সঠিক আসবে। কি এ কথা বলে মা টেপ নিজের হাতে সঠিক জায়গা লাগিয়ে দিলেন। এই সময় আমার হাত প্রথমবার মায়ের গলা স্পর্শ করল। তখন আমার মনে হল যেন আমাকে জোরে একটা ঝাঁকুনি দেয়া হয়েছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম এবং সেই মুহূর্তের পুরো আনন্দ নিলাম। ঠিক তখনই মা বললেন, এই পুরনো ব্লাউজগুলো এখন টাইট হয়ে গেছে। এখন আমি একটু উঁচু এবং গভীর গলার ব্লাউজ সেলাই করানোর ভাবছি। তুমি কি মনে করো অভয়? তুমি তো এত মহিলার কাপড় সেলাই করো, বলো আমার শরীরের জন্য কি এবং কিভাবে ভালো লাগবে? তখন আমি ভাবলাম, যদি আমি এখন আর এক ধাপ এগিয়ে না যাই, তাহলে আমি নিজের মধ্যে সীমাবদ্ধ থেকে যাব। তাই আমি বিভিন্ন কৌশল যখন তাকে দেওয়া হলো, তখন তার মুখে একটি প্রশ্নবোধক ভাব ছিল। তারপর আমি বললাম, মা, সব বলছি, একটু অপেক্ষা করো, আগে একটু পানি খেয়ে আসি। তোমার কি দরকার? তখন সে মাথা নেড়ে না করে দিল। তারপর আমি রান্নাঘরে গিয়ে পানি খেয়ে নিজেকে একটু ঠিক করলাম। তারপর ভাবতে লাগলাম, এখন এইসব করতে গিয়ে আমি পরবর্তী কোনো পদক্ষেপ নেব। তখন আমার মনে 2-3টি বিকল্প এলো। তারপর আমি আবার বেডরুমে ফিরে এলাম। তখন মা তার পল্লু আবার কাঁধে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু 6 ফুটের বড় আয়নার সামনে তিনি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিলেন, যাকে আমি আয়নাতেই দেখতে লাগলাম। ঠিক তখনই মা বললেন, কোথায় মন দিয়েছ বেটা, এদিকে দেখো। এখন আমি তোমাকে এই ব্লাউজেই বদলে দেখাচ্ছি, যেমন তুমি আমাকে বলেছিলে যে আমরা গলা 1 ইঞ্চি গভীর করে নিই। তারপর তিনি বললেন, তুমি উপরের হুক খুলে দাও এবং উপরের কিনারাগুলো ভিতরের দিকে মুড়ে দেখো। তখন তিনি ঠিক বুঝতে পারলেন না, তাই তিনি প্রশ্নভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমার বুঝতে সমস্যা হচ্ছে, তুমিই করে দাও, আমি তোমার উপরই ছেড়ে দিচ্ছি। তখন তীর সোজা লক্ষ্যে লাগল এবং আমিও এটাই চেয়েছিলাম। তারপর আমি ধীরে ধীরে তার হুক খুললাম এবং কিনারাগুলো উল্টো দিকে ভিতরের দিকে মুড়তে লাগলাম। আমি এটা করছিলাম, আর তিনি নিজেকে আয়নায় দেখছিলেন। তারপর আমি দ্রুত আমার কাজ শেষ করতে লাগলাম। সেই দিন আমিও এক অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। যখন আমার কাজ শেষ হল, তখন আমি তার এবং ড্রেসিং টেবিলের মাঝখান থেকে সরে একপাশে হয়ে গেলাম এবং তাকে বললাম, দেখো, এখন এটা ঠিক যেমন তুমি চেয়েছিলে, 1 ইঞ্চি গভীর, কেমন লাগছে এখন বলো। তারপর মা ব্লাউজের দিকে তাকালেন এবং আমাকে বললেন, অভয়, সত্যি বলছি, এমন গলায় আমার খুব আরাম লাগে। এমন ব্লাউজ পরলে মনে হয় না যেন হাঁসকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি বললাম, মা, রাগ করো না, কিন্তু একটা কথা বলি। এখন আমি পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করতে চাই। তখন মা হেসে বললেন, না রে অভয়, আমি তোমার উপর কিভাবে রাগ করতে পারি, বলো না যা বলতে হবে। তখন আমি সতর্কভাবে বললাম, এত গভীর গলার ব্লাউজে সবকিছু খুব বেশি দেখা যায় এবং এটা একটু অদ্ভুত লাগে। এটা শুনে মা তার ব্লাউজের 3 ইঞ্চি ভিতরের দিকে মুড়ে নিলেন এবং হেসে বললেন, আমাকে কে দেখবে অভয়? বাড়িতে তো আমরা দুজনেই থাকি, আর বাইরে আমাকে খুব কমই যেতে হয়। যাই হোক, তোমার সামনে আমার কোনো সমস্যা হয় না। আমি বললাম, মা, আমি মনে করলাম তোমাকে বলে দেওয়া জরুরি, তারপর তুমি যেমন বলবে তেমনি হবে। এতে মা হেসে বললেন, ঠিক আছে বাবা, এখন তুমি করো। তারপর আমি বললাম, আমি তোমাকে ঠিক যেমন বলছিলাম তেমন ব্লাউজ দেখাচ্ছি। তারপর আমি তার একদম সামনে গেলাম। যেই আমি তার কাছে গেলাম, তিনি একটু এগিয়ে এলেন। তারপর আমি ব্লাউজের হুক আবার লাগানোর জন্য ব্লাউজ ঠিক করতে শুরু করলাম। তারপর ফটো তোলার পর আমি তাকে আবার ঠিকমতো পরিয়ে দিলাম। তারপর আমি তার দুটি কাঁধের পাশ থেকে ব্লাউজের কিনারা ধরে একটু টান দিলাম, যাতে তার কাঁধ স্পষ্ট দেখা যায়। ব্লাউজ এখন ঢিলা হয়ে গিয়েছিল এবং তার কাঁধ প্রায় উন্মুক্ত হয়ে গিয়েছিল। এরপর আমি নিচ থেকে দুপাশে আমার দুটি আঙুল ভিতরে ঢুকিয়ে দিলাম এবং তা সহজেই ব্লাউজের ভিতরে চলে গেল। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি করছো বেটা,
আমি কিছু বুঝতে পারছি না, 1 মিনিট অপেক্ষা করো মা। আমি মাথা নেড়ে বললাম এবং তারপর আমার কাজে লেগে গেলাম। এখন আমি তার ব্লাউজের নিচের কিনারা ধরে একটু নিচে টান দিলাম। তারপর আমি তার ব্লাউজের নিচের 2টি হুক খুলে দিলাম। এখন তার গলার কাটিং একটু দেখা যাচ্ছিল। এখন সব কাজ শেষ করে আমি একটু পিছিয়ে গিয়ে তাকে একবার দেখলাম এবং তারপর কিনারায় চলে গেলাম। এখন তার গলা বড় হয়ে গিয়েছিল কিন্তু বেশি গভীর ছিল না। তখন আমি লক্ষ্য করলাম যে তার মুখে সন্তোষ দেখা যাচ্ছিল না, সম্ভবত তিনি আরও গভীর গলা চেয়েছিলেন। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো মা, এটা কি ঠিক লাগছে না? তখন মা হাত রেখে শরমে হেসে বললেন, না রে, আমার গভীর গলা ভালো লাগে, নইলে মনে হয় কেউ শক্ত করে বেঁধে দিয়েছে। তার কথা শুনে আমার মনে হলো যেন 440 ভোল্টের শক লাগল। তারপর তিনি বললেন, আরে এটা অনেক সময় শুধু দড়ির কারণেই হয়, একটা কাজ করো, তুমি কি শুধু